আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বিশেষ এজেন্ডা নিয়ে বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে সরকারের পক্ষ থেকে বাংলার নতুন বছরকে বরণ করে নিতে আমাদের উপরে আয়োজনের অংশ হিসেবে যা কিছু চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করা হলো, বিভিন্ন ক্ষেত্রে যে নতুন নতুন সংজ্ঞা আমাদের সামনে উপস্থাপন করা হলো, নতুন নতুন বিতর্কের সৃষ্টি করা হলো, তাতে সত্যিই আমাদের পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি আসছি এক এক করে। প্রথমেই একটু জিজ্ঞাসা করি, আপনারা একটু মনে করার চেষ্টা করুন তো, পহেলা বৈশাখকে বরণ করে নিতে এর আগে কখনো সরকারের পক্ষ থেকে, সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে কিনা? এবার হয়েছে। কেন হয়েছে? নতুন যে সংস্কৃতি তারা আমাদের উপরে আরোপের চেষ্টা করছে, আমাদের হাজার বছরের সংস্কৃতি অনেক কিছু মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, মানুষকে নতুন কিছু গেলানোর জন্য মানুষের পকেটের টাকা, সরকারি তহবিলের টাকা খরচ করে ক্রোড়পত্র প্রকাশ করা হলো, বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন দেয়া হলো, বিজ্ঞাপন দিয়ে পহেলা বৈশাখ উদযাপন, নতুন পহেলা বৈশাখ উদযাপনের আহ্বান জানানো হয়। কখনো দেখেছেন এমনটা? এবং সেই বিজ্ঞাপনী পাতায় বা ক্রোড়পত্রে কাদের লেখা ছিল? এই সরকারের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে যিনি কাজ করছেন, লেখক, কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক ফরহাদ মজহার, তার একটি লেখা, আর একজন লেখকের একটি লেখা। কি আছে লেখা দুটোতে আপনারা একটু পড়ে দেখবেন। জানি সময় নষ্ট হবে, তারপরও পড়ে দেখার অনুরোধ রইল। আর কি আছে সেখানে? সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোথায় কি অনুষ্ঠান, তার প্রচার। একটা মন্ত্রণালয়ের কোথায় কি অনুষ্ঠান টাকা খরচ করে সেটি জানান দিতে হবে। আর এই টাকা কার? প্রথম শ্রেণীর এক একটি পত্রিকাতে এই পূর্ণ পৃষ্ঠার বিজ্ঞাপন দিতে কত টাকা খরচ হয় আপনাদের নিশ্চয় জানা আছে। মিনিমাম 3 থেকে 4 লাখ টাকা। মিনিমাম, আমি মিনিমাম টাকার কথা বলছি। এরকম কতগুলো পত্রিকা দিয়েছে, কত লাখ কোটি টাকা খরচ করা হয়েছে। কার টাকা এটি? জনগণের পকেটের টাকাই তো। এই অধিকার সরকারকে কে দিয়েছে? আমরা আমাদের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা, এই উপদেষ্টা তিনি আমাদের সামনে নতুন নতুন তত্ত্ব হাজির করছেন। বর্ষবরণের দিনে গণমাধ্যমকে তিনি কি বলেছেন? তিনি বলছেন যে অমঙ্গল দূর হয়েছে। আপনি অমঙ্গল শব্দটা উচ্চারণ করলেন কেন? এত বিতর্কিত শব্দ, যেই বিতর্কিত শব্দের কারণে মঙ্গল শোভাযাত্রা থেকে এবারের আয়োজনটি বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা হিসেবে এবার অনুষ্ঠিত হলো, এবং তা নিয়ে তো লঙ্কা কাণ্ড। কেন মঙ্গল শব্দটা বাদ দেওয়া হলো? এর মধ্যে হিন্দুয়ানি শব্দ জড়িয়ে রয়েছে, গন্ধ রয়েছে, এই কারণেই তো, যদিও প্রকাশে তা বলা হয়নি। আর কি কারণ থাকতে পারে? তাহলে অমঙ্গল দূর হয়েছে, মঙ্গল আসছে, কেন এই শব্দগুলো উচ্চারণ করতে হবে? আচ্ছা, তিনি গণমাধ্যমকে কি বলছেন? এটি আসলে বাঙালির প্রাণের উৎসব আর নেই। অনেকদিন ধরে এটাকে আমরা বাঙালির প্রাণের উৎসব বানিয়ে রেখেছি, কিন্তু এটা বাংলাদেশের প্রাণের উৎসব, বাংলাদেশের প্রাণের উৎসব। বেশ ভালো কথা। কেন? বাঙালি, চাকমা, মারমা, গারো সহ সকল জাতিগোষ্ঠী বর্ষবরণ পালন করে, ফলে আমরা এটাকে বাংলাদেশের উৎসব হিসেবে পালন করা শুরু করলাম। কত মিথ্যা বানোয়ার, জাতীয় পর্যায়ে এটা মিথ্যা প্রচারণা, এমনটাই বলবো আমরা। দেখুন, এই উৎসব বরণ ক্ষুদ্র নৃগোষ্ঠী বা আদিবাসীরা তো নতুন কিছু করছে না, তারা তো সবসময় এটি পালন করে আসছে। আমি সে বিষয়ে পরে আসছি। প্রথম কথা হচ্ছে যে এটি বাঙালির প্রাণের উৎসব বলা হয় কেন? ভারতের বাঙালিরাও তো এটি পালন করে, এই জন্যই বলা হয়। আর সেই হিংসা বিদ্বেষ থেকে আপনি শুধু এটিকে বাংলাদেশি প্রাণের উৎসব বলবেন, তা তো হতে পারে না। বেশ ভালো কথা, তাও মেনে নিলাম। কিন্তু এই উৎসবটি, পহেলা বৈশাখ উদযাপনটি কবে থেকে শুরু হয়েছিল? সম্রাট আকবরের সময় থেকে, 1556 খ্রিস্টাব্দ থেকে বাংলা সংগণনা শুরু হয়, হালখাতার আয়োজন করা হয়, নানান ইতিহাসের পেছনে রয়েছে। তাহলে এটা বাংলাদেশে উৎসব হয় কিভাবে? মোগলরা কোথায় ছিলেন? আচ্ছা, তারপর আবার কি কতটা সদৃঢ়তা দেখুন আমাদের সংস্কৃতি উপদেষ্টা কথাবার্তার মধ্যে। আপনি বলছেন বাংলাদেশের প্রাণের উৎসব। এই যে কথিত বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হলো, তার মধ্যে আপনারা কি তুলে ধরেছেন? তুলে ধরেছেন সেখানে যে মোটিভ গুলো আনা হয়েছিল বা তৈরি করা হয়েছে, তার মধ্যে মোগল এবং সুলতানি আমলের 10টি মোটিভ রয়েছে। আবার বাংলাদেশ পুলিশের ঐতিহ্যগত অংশ হিসেবে 18টি
ইন্ডিয়ান হরিয়ানা ঘোড়া আনা হয়েছিল। কেন আপনি ইন্ডিয়ান হরিয়ানা ঘোড়া আনবেন? এগুলো কি বাংলাদেশের চিত্র? মানে আমাদের বোঝানোর চেষ্টা করছে, বোঝাতে গিয়ে বিতর্কগুলো সৃষ্টি করা হচ্ছে। প্রথমে বলছিলাম যে পাগল করে খাচ্ছে, আর কি বলছিলেন যে এটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব। অবশ্যই এটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বা আদিবাসীদের উৎসব। তারা তো বৈশাখী উৎসব পালন করে আসছে দীর্ঘকাল ধরে, এবং যার যার এলাকাতে। ত্রিপুরাদের বৈশু, মারমাদের সাংগ্রাই এবং চাকমাদের ভাষায় যে বিজু, এই শব্দগুলো মিলে তো বৈশাখী শব্দটা এসেছে। আর আপনি বলছেন যে এখানে 28টি জাতিগোষ্ঠীর মানুষরা এসেছিলেন, অংশ নিয়েছেন। আরে বাবা, তারা তো তাদের এলাকায় যার যার অঞ্চলে যার যার সংস্কৃতির অংশ হিসেবে এটা পালন করে। বর্ষ বিদায় এবং বর্ষ বরণের অংশ হিসেবে বৈশাখী উৎসব। যারা খুব ইতিহাস না জানেন কিংবা খুব বেশি খোঁজ খবর না রাখেন, খুব সহজেই আমরা চোখ বন্ধ করে একটি অনুষ্ঠানের কথা আমরা বলতে পারি। হানিফ সংকেতের ইত্যাদি অনুষ্ঠানে এই বৈশাখী উৎসবের যে সংস্কৃতি, সেটি অসংখ্যবার বা একাধিকবার উঠে এসেছে। নতুন করে এইসব কি বিতর্ক ছড়াচ্ছেন আমাদের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা? এবং বাংলা শব্দের 12টা তো তিনি বাজিয়েছেন, এখন বাঙালির সংস্কৃতির বা বাংলাদেশের সংস্কৃতির 12টা তিনি বাজাচ্ছেন। তিনি কি আয়োজন করলেন এই শোভাযাত্রায়? গান এবং গিটারে ফিলিস্তিনি ইসরায়েলি গণহত্যার প্রতিবাদের অংশ রেখেছেন। তিনি রেখেছেন বলতে তো হবে, এটি তো সরকারের পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার। সরকার তো কখনো এর আগে নাক গলায়নি, যদিও থাকতে পারে পরোক্ষ প্রত্যক্ষ প্রভাব, যেভাবে মূল্যায়ন করেন থাকতে পারে। কিন্তু এটি তো সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরাই করতো আয়োজনটি চাঁদা তুলে। সেখানে সরকারের প্রত্যক্ষ মদত এবারে রয়েছে, আমরা দেখেছি অনেক কিছুতেই সেটি প্রমাণিত হয়েছে। এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলছেন যে এবারে নববর্ষের শোভাযাত্রা রাজনৈতিক নয়, এবার শুধু ফ্যাসিস্টের মুখোভাব ব্যবহার করা হয়েছে, কারণ ফ্যাসিস্ট কোনো রাজনীতির অংশ নয়, ফ্যাসিস্ট সবচেয়ে বড় অশুভ শক্তি। এটি আবার শুনলাম নতুন কথা, যে ফ্যাসিস্ট রাজনীতির অংশ নয়। রাজনীতি বা অপরাজনীতির অংশ তো বটেই ফ্যাসিস্টের সংজ্ঞা তিনি কি জানেন, কি বলবেন? ভাবখানা দেখান, তিনি সব জানেন দুনিয়ার। যদি রাজনীতির অংশ না হয়ে থাকে ধরে নিলাম, তাহলে সেখানে 36 জুলাইয়ের টাইপোগ্রাফি কেন এলো? কি কারণে? আর যদি এসেই থাকে, মানে এটা কি রাজনীতি নয়? যে গণঅভ্যুত্থান হয়েছে সেই গণঅভ্যুত্থানের যে অংশ, বা যেটি বলা হয় 36 জুলাই বা জুলাই আগস্ট আন্দোলন ইত্যাদি ইত্যাদি, সেগুলো রাজনীতির অংশ নয়? রাজনীতি এলো না? আর রাজনীতি যদি এসেই থাকে, যদি 36 জুলাই এসেই থাকে, তাহলে কেন আমাদের 71-এর চেতনার কথা বাদ দেওয়া হলো? এবং বাঙালির হাজার বছরের যে সংস্কৃতির যেই মূল কথা, যেই চেতনা, অসাম্প্রদায়িক যে শক্তির কথা বলা হয়, সেটিও তো আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম ভিত্তিমূল ছিল, অসাম্প্রদায়িক চেতনা। কেন তাহলে 71-এর কথা এলো না? এবং প্রধান উপদেষ্টা যে বাণী দিয়েছেন পয়লা বৈশাখ উপলক্ষে, সেটিতেও তিনি 24-এ গণঅভ্যুত্থানের কথা বলেছেন। মানে এটিও 71 মুছে ফেলার আরো একটি বিশেষ অংশ হিসেবে নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, স্পষ্ট করে বলা যায়। আর কথায় কথায় ফ্যাসিবাদ শব্দ উচ্চারণ করছেন আমাদের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। ফ্যাসিবাদের প্রতিকৃতি হিসেবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাতে শেখ হাসিনার মুখভাব তুলে ধরা হলো বিশেষ আকর্ষণীয় ভাবে। অথচ সেই ফ্যাসিবাদকে খুশি করতে, সেই ফ্যাসিবাদের মায়ের ভূমিকায় একটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন, নিশ্চয় আপনাদের মনে আছে, মুজিব চলচ্চিত্রে বেগম ফজলুন্নেসা মুজিবের ভূমিকায় অভিনয় করেছিলেন আমাদের মোস্তফা সরোয়ার ফারুকীর সহধর্মিণী অভিনেত্রী নুসরাত ইমরোজ তৃষা। এতটাই খুশি করতে চেয়েছিলেন যে কোনো পারিশ্রমিক নেননি, 1 টাকার বিনিময়ে তিনি অভিনয় করেছিলেন। এগুলোর মধ্যে কত কি রয়েছে আমরা জানি। এবং সবশেষ একটা উদাহরণ